শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের এই পার্থক্যকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আমরা দেখব কেন কোন লেনদেনকে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনে পার্থক্য করা এত বেশি গুরুত্বপূর্ণ এবং কোথায় এই পার্থক্যটা পরিলক্ষিত হয়, এবং আমরা যে আর্থিক বিবরণী করি সেই আর্থিক বিবরণীর কোন কোন জায়গায় মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনকে বসানো হয় বা কোথায় তারা প্রভাব ফেলে। আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনের পার্থক্য। আমরা দেখেছি কিভাবে বা কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি লেনদেনকে মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয় এই ভাগে ভাগ করা যায়। আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় আবার মূলধন জাতীয় আয় ব্যয়ের মধ্যে আবার ফার্দার ক্লাসিফিকেশন করেছিলাম। আমরা বলেছি মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় যেমন এক কথা নয়, তেমনি ভাবে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এক কথা নয়। আবার একইভাবে মূলধন জাতীয় প্রদান ও মূলধন জাতীয় ব্যয় এবং একই সাথে সাথে মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয় এগুলো প্রত্যেকটি একে অপরের থেকে স্বতন্ত্র এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রত্যেকের আছে। আজকের ক্লাসে আমরা ওই আলোচনা থেকে সরে এসে আরেকটু প্রায়োগিক রূপ অর্থাৎ কোথায় আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনকে কিভাবে লিপিবদ্ধ করি এসব নিয়ে আলোচনা করব। তার আগে শুরুতেই দেখা যাক কোন লেনদেনকে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় ভাগে বিভক্ত করার প্রয়োজনীয়তা। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময়ের পরে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুত করতে হয়। এই আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একজন ব্যবসায়ীকে আর্থিক ফলাফল অর্থাৎ প্রফিট হলো নাকি লস হলো, কতটুকু প্রফিট হলো বা কতটুকু লস হলো এটা সম্পর্কে যেমন ধারণা দেয়, তেমনি ভাবে আর্থিক অবস্থা অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কত, দায়ের পরিমাণ কত, ইকুইটি বা মূলধনের পরিমাণ কত সে সম্পর্কেও একটি সুস্পষ্ট ধারণা প্রদান করে। এখন কোন ব্যবসায়ী যদি বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে তার ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে চায়, তাহলে ওই ব্যবসায়ীকে অবশ্যই তার প্রতিষ্ঠানে ঘটা লেনদেনগুলোকে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ভাগে ভাগ করতে হবে। কেন? কারণ যদি এটা না করা হয় ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট বা মুনাফা অথবা লস বেশি কম দেখাবে, আবার ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ, দায়ের পরিমাণ বা মূলধনের পরিমাণও বেশি কম দেখাবে। একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরা যাক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এখন যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে 1 লক্ষ টাকা। এটাকে কি মুনাফা জাতীয় বলা উচিত নাকি মূলধন জাতীয় বলা উচিত? আমাদের গত ক্লাসের আলোচনা থেকে আমরা অবশ্যই বলতে পারি 1 লক্ষ টাকা দিয়ে যদি যন্ত্রপাতি ক্রয় করা হয় এটাকে অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো উচিত, এবং যেটা দিন শেষে আমাদের জন্য একটি সম্পত্তি। এবার লক্ষ্য করো, আমরা যদি ভুলে এই 1 লক্ষ টাকার যন্ত্রপাতি যেটা ক্রয় করা হয়েছে সেটাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে না লিখে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখি, যেটা আমাদের জন্য একটা রেগুলার এক্সপেন্সেস বা নিয়মিত ঘটা একটি ব্যয়, তাহলে কি হবে? আমার সম্পত্তি কিন্তু 1 লক্ষ টাকা কমে যাবে। আবার একই সাথে সাথে 1 লক্ষ টাকার ব্যয় অতিরিক্ত দেখাবে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের নেট প্রফিট বা মুনাফা 1 লক্ষ টাকা কমে যাবে। তার মানে কি হচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠানের ট্রু পিকচার বা সত্যিকারের যে বাস্তবতা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। শুধুমাত্র একটা ভুল লিপিবদ্ধকরণের ফলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তিও কমে যাচ্ছে, আবার ওই ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফাও কমে যাচ্ছে। এ কারণে এই লেনদেনগুলো কোনটা মূলধন জাতীয় আর কোনটা মুনাফা জাতীয় এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা এবং এই দুটোকে আলাদা করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি মূলধন জাতীয় ব্যয়গুলোর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি সৃষ্টি হয়, আবার মুনাফা জাতীয় ব্যয়গুলোর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের ডে টু ডে অপারেশন বা রেগুলার যে কার্যাবলী এগুলো সম্পাদন করা যায়। এ কারণে মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে লিখি, কিন্তু মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আমরা আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্টে লিখি। তার মানে আমরা বলতে পারি
মুনাফা জাতীয় লেনদেনগুলোর ফলে অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের ফলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক নিট লাভ বা নিট ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া যায়। তেমনি ভাবে মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলো সঠিকভাবে লিপিবদ্ধকরণের ফলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন বা মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য সঠিকভাবে করা এত বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব। আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছি, মুনাফা জাতীয় লেনদেনের ফলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ডে টু ডে অপারেশন সঠিকভাবে করা সম্ভব এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় বিবরণী অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি। আর মূলধন জাতীয় লেনদেনগুলোর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সম্পত্তি বা দায়ের সৃষ্টি হয় এবং যেগুলোকে আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র, সেখানে আমরা মূলধন জাতীয় লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি। আর মূলধন জাতীয় লেনদেনের ফলে কি হয়? ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ ঘটে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের সংকোচন ঘটে। আর মুনাফা জাতীয় লেনদেনের ফলে কি হয়? ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত বা প্রতিনিয়ত যে আয় ব্যয়গুলো হচ্ছে এগুলো লিপিবদ্ধ হয়। যেমন বিক্রয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান মুনাফা জাতীয় আয়। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, বিক্রয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান মুনাফা জাতীয় আয়। একইভাবে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা বেতন বা মজুরি বা ভাড়া এইসব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা নিয়মিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। তেমনি ভাবে মূলধন জাতীয় আয় বলতে কি বোঝায়? যদি কোনো সম্পত্তি বিক্রয় করে দেওয়া হয়, যদি কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য প্রফিট হয়, বা মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বোঝায়? যদি ব্যাংক থেকে লোন নেওয়া হয়। আবার মূলধন জাতীয় প্রদান বলতে কি বোঝায়? যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে যে টাকাটা দিতে হয়। আবার ব্যাংকের ঋণ যদি পরিশোধ করতে হয়, নতুন কোথাও বিনিয়োগ করতে হয়, এগুলো সব মূলধন জাতীয় প্রদানের উদাহরণ, যেগুলো দীর্ঘমেয়াদী ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এখন আমরা দেখব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়ের ধরন হচ্ছে সাধারণত এর প্রভাব 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে কিছু কিছু ব্যয় থাকে যেগুলোর প্রভাব 1 বছরের মধ্যে শেষ না হয়ে এর পরবর্তী বছরগুলোকেও প্রভাবিত করতে পারে, যেমন বিজ্ঞাপন বা অগ্রিম ব্যয়। এখন এই বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন দিলে এর প্রভাব বা বিজ্ঞাপনের ফলে যে সুবিধাটা পাওয়া যায় তা কিন্তু 1 বছরের বেশি সময় ধরে ব্যবসা প্রতিষ্ঠান পেতে পারে সেই সুবিধা। এখন এই যে বিজ্ঞাপন, যার খরচ দিয়েছি 1 বছরের জন্য, কিন্তু তার থেকে সুবিধা পাচ্ছি 1 বছরের পরবর্তী সময়ের জন্য। এই যে খরচগুলো অর্থাৎ যেই সকল মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব 1 বছরের পরেও বিদ্যমান থাকে, সেগুলোকেই আমরা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। চলো নিচে কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো কোনগুলো মূলধন জাতীয়, কোনগুলো মুনাফা জাতীয় এবং কোনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। শিক্ষার্থীবৃন্দ, মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা লক্ষ্য করো। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, কিছু লেনদেন দেওয়া আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, এবং আমাদের এর কারণগুলো ব্যাখ্যা করতে হবে কেন কোনটা মুনাফা জাতীয় লেনদেন বা কোনটা মূলধন জাতীয় লেনদেন। প্রথমেই মূলধন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য ওই প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে তাকে আমরা বলি মূলধন বা ক্যাপিটাল। এই মূলধন বা ক্যাপিটাল এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। কেন এটি মূলধন জাতীয় প্রাপ্তি? কারণ মূলধনের পরিমাণ সাধারণত বেশি অ্যামাউন্টের হয়। মূলধন সাধারণত ব্যবসায় প্রতিনিয়ত বা নিয়মিত আনা হয় না, এটা খুবই রেয়ার, এবং এর প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের বেশি সময় ধরে থাকে। এই সব কারণে এই মূলধন আনায়ন হচ্ছে একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আবার জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এই যে কতগুলো সম্পত্তির উদাহরণ দেওয়া আছে, এগুলো বিক্রয় করা হলে এগুলো আমাদের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে। কেন? কারণ এগুলো অনিয়মিত। নিয়মিত নিশ্চয়ই আমরা আমাদের প্রতিষ্ঠানের জমি, দালান কোঠা বা যন্ত্রপাতি বিক্রয় করি না, এগুলো অবশ্যই অনিয়মিত প্রাপ্তি, এবং এর ভ্যালু বা অ্যামাউন্ট গুলো সাধারণত বড় অ্যামাউন্টের হয় এবং এর প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে থাকে। যদি আমরা ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ
এই ঋণের টাকা ব্যবসায় অনেক বছর ধরে পরিশোধ করতে হয় এবং ঋণ নিয়মিত গ্রহণ করা হয় না। যখন ঋণ দরকার তখনই ঋণ বা লোন গ্রহণ করা হয় এবং এর অ্যামাউন্ট বা পরিমাণ সাধারণত বড় অ্যামাউন্টের হয়ে থাকে। পণ্য বিক্রয় বিক্রয় একটা নিয়মিত কাজ। বিক্রয়ের অ্যামাউন্ট ছোট বড় দুইটাই হতে পারে, কিন্তু এটা প্রতিনিয়ত করা হয়, এই কারণে এটা মুনাফা জাতীয় আয়। ব্যাংকে বিনিয়োগের সুদ, আমরা ব্যাংকে যদি কোনো টাকা রাখি ওই টাকার উপরে ব্যাংক আমাদের নির্দিষ্ট হারে সুদ প্রদান করে বা ইন্টারেস্ট প্রদান করে, এটা হবে আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয়। আবার দালান কোঠার ভাড়া প্রাপ্তি, আমাদের কোনো বিল্ডিং যদি থাকে, ওই বিল্ডিং যদি কারো কাছে ভাড়া দেই নিয়মিত ভাড়া পাবো এবং এটা প্রতিনিয়ত ঘটা একটা লেনদেন, এ কারণে এটি মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যদি শেয়ারে শুধু বিনিয়োগ থাকতো বা শেয়ার ক্রয় থাকতো, এই শেয়ারে বিনিয়োগ শুধু থাকলে সেটাকে আমরা মূলধন জাতীয় বলতাম, কিন্তু শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ অর্থাৎ আগে বিনিয়োগ করা ছিল সেখান থেকে লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া গেছে, এটা আমাদের জন্য ওই লভ্যাংশটা আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। কিন্তু যদি শুধু শেয়ারে বিনিয়োগ থাকতো সেটাকে আমরা মূলধন জাতীয় প্রদান বলতাম। এবার সেবার বিনিময়ে কমিশন গ্রহণ অর্থাৎ সেবা বিক্রয় করা হলো বা সার্ভিস বিক্রয় করা হলো। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, তারা সবাই সার্ভিস বিক্রয় করে। তেমনি ভাবে এই যে সেবা বিক্রয়ের মাধ্যমে বা সেবা বিক্রয়ের বিনিময়ে বা সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, এগুলো নিয়মিত ঘটা লেনদেন, এ কারণে এটি মুনাফা জাতীয় আয়ের একটি উদাহরণ। তারপরটা লক্ষ্য করো, জমি ক্রয়। সাধারণত জমি নিয়মিত ক্রয় করা হয় না, সাধারণত জমি কিনতে অনেক টাকার প্রয়োজন হয় এবং সাধারণত জমি কিনলে এর প্রভাব অনেক বছর বা দীর্ঘকাল থাকে। এসব কারণে জমি ক্রয় একটি মূলধন জাতীয় ব্যয়। আবার এই জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ দিয়ে এটা খেয়াল করো, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন এটা কি নিয়মিত করতে হয়? উত্তর হচ্ছে না, কারণ যখনই জমি ক্রয় করা হয় রেজিস্ট্রেশনের ব্যাপার ঠিক তখনই আসে, অর্থাৎ এটা একটি অনিয়মিত খরচ, এই কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। আবার দালান কোঠা নির্মাণ, কোনো বিল্ডিং তৈরি করা হচ্ছে, এটা একটি অনিয়মিত খরচ, এই খরচের পরিমাণ বেশি এবং এর প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে থাকবে, এ কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় করা হলো, একই কথা একইভাবে যাবে, যন্ত্রপাতি ক্রয় একটি মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতি নিয়মিত ক্রয় করা হয় না, এর অ্যামাউন্ট বা টাকার পরিমাণ সাধারণত বেশি থাকে, এর প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে থাকে, এই কারণে যন্ত্রপাতি ক্রয় একটি মূলধন জাতীয় লেনদেন। নতুন পণ্যের গবেষণা ব্যয়, শিক্ষার্থীবৃন্দ এটা খুব ভালো করে লক্ষ্য করো, নতুন পণ্যের গবেষণা ব্যয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানে গবেষণা বা রিসার্চ এটা নিয়মিত বেসিসে বা প্রতিনিয়তই করা হয় এবং এর অ্যামাউন্ট বা পরিমাণ সাধারণত কমও হতে পারে আবার বেশিও হতে পারে, কিন্তু এর প্রভাব কম সময়ের মধ্যেই থাকে। আবার মাঝে মাঝে দেখা যায় এর প্রভাব এক বছরের বেশি সময় বা অনেক বছর ধরে থাকছে, কিন্তু এই খরচটা বা এই ব্যয়টা ওই প্রতিষ্ঠানের জন্য একটি নিয়মিত ব্যয়। যেহেতু এটি একটি নিয়মিত ব্যয়, তাই এই নতুন পণ্যের গবেষণা ব্যয় একটি মুনাফা জাতীয় ব্যয়। আবার এই ব্যয়ের প্রভাব যেহেতু এক বছরের বেশি সময় বা অনেক বছর ধরে থাকে, এ কারণে এটি বিলম্বিত মুনাফা জাতীয় একটি ব্যয়। আবার যন্ত্রপাতি ক্রয় ও পরিবহন খরচ, যন্ত্রপাতি ক্রয়ের জন্য পরিবহন খরচ, যন্ত্রপাতি যখন কিনবো তখন যন্ত্রপাতির জন্য ওই যন্ত্রপাতিটা ব্যবসা প্রতিষ্ঠানে আনার যে খরচ বা আনতে যে খরচটা হচ্ছে এটা পরিবহন খরচ দিতে হবে, এটাও অনিয়মিত, কারণ যখন যন্ত্রপাতি ক্রয় করা হবে তখন পরিবহন খরচ দেওয়া হবে, এ কারণে এটি মূলধন জাতীয় একটি ব্যয়। যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ, এটিও মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতির বড় ধরনের মেরামত করলে সাধারণত টাকার পরিমাণ বেশি হয়, এটি অনিয়মিত করা হয় এবং এর প্রভাব অনেক বছর ধরে থাকে, তাই এটি মূলধন জাতীয় খরচ। আসবাবপত্র ক্রয়, যেহেতু এটি সম্পত্তি ক্রয় করা হচ্ছে তাই এটি মূলধন জাতীয় খরচ। পণ্য ক্রয়, ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত রান করার জন্য বা পরিচালনা করার জন্য পণ্য ক্রয় করতে হয়, এটি একটি মুনাফা জাতীয় ব্যয়। আবার বেতন ও মজুরি, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া, বিদ্যুৎ টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বীমা প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, দালান কোঠা ও যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহারজনিত ক্ষয় বা ডেপ্রিসিয়েশন,
বা অবচয়, এগুলো সব মুনাফা জাতীয় ব্যয়, কারণ এগুলো নিয়মিত করা হয় এবং এই খরচের প্রভাব সাধারণত এক বছরের মধ্যেই শেষ হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটা উদাহরণ করব। উদাহরণের মাধ্যমে আমরা মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দেখার বা খুঁজে পাওয়ার চেষ্টা করব। 2017 সালের 31শে মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল। ভাড়া 750 টাকা, বৈদ্যুতিক খরচ যার মধ্যে বিদ্যুৎ কেবল ক্রয় আছে 6000 টাকা, এই 6000 টাকা সহ বিদ্যুৎ খরচ হচ্ছে 7700 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, এটা একটু মনোযোগ দাও। বিদ্যুৎ বা বৈদ্যুতিক খরচ গিয়েছে 7700 টাকা, এর মধ্যে 6000 টাকা হচ্ছে বৈদ্যুতিক কেবল বা ইলেকট্রিক তার, যেটাকে বলি, সেই তার ক্রয় করেছে 6000 টাকায়, আর 1700 টাকা হচ্ছে বিদ্যুৎ খরচ। আনয়ন ভাড়া বা পরিবহন ভাড়া যার মধ্যে 5000 টাকা আছে নতুন সিমেন্ট মিক্সচার আনয়নে, আর বাকি 1500 টাকা হচ্ছে নিয়মিত। আবার ড্রিলিং মেশিন ক্রয় করা হয়েছে 4100 টাকা। আমাদের করণীয় হচ্ছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত এটা বের করতে হবে। আমরা যদি সলিউশনে যাই, মূলধন জাতীয় ব্যয় আমরা জানি যে ব্যয়গুলো অনিয়মিত করা হয়, যে ব্যয়ের পরিমাণ সাধারণত বেশি পরিমাণ হয় এবং যার প্রভাব সাধারণত এক বছরের বেশি সময় ধরে থাকে, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে নতুন যে বিদ্যুৎ কেবল বা ইলেকট্রিক তার যে কিনেছি 6000 টাকা, এটি আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়। আবার নতুন সিমেন্ট মিক্সচার যে আনয়ন ব্যয় বা পরিবহন খরচ 5000 টাকা, এটিও আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়। এবং ড্রিলিং মেশিন ক্রয় করা হয়েছে, এটি একটি সম্পত্তি, এটাও একটা মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ 6000 যোগ 5000 যোগ 4100, অর্থাৎ মোট 15100 টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। অন্যদিকে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়ের দিকে তাকাই, আমরা দেখব নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য যে ব্যয়গুলো করা হয়েছে, অর্থাৎ এখানে ভাড়া দেওয়া হয়েছে 750 টাকা, বিদ্যুৎ খরচ দেওয়া হয়েছে 1700 টাকা এবং পরিবহন ভাড়া বা আনয়ন খরচ দেওয়া হয়েছে 1500 টাকা, অর্থাৎ মোট 3950 টাকা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়, যেটি একটি নিয়মিত খরচ বা রেগুলার এক্সপেন্সেস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয়, এবং অনেকগুলো উদাহরণ করার মাধ্যমে আমরা দেখেছি কোনগুলো মূলধন জাতীয়, কোনগুলো মুনাফা জাতীয় এবং কোনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি তোমরা পুরো লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ক্লাসটি তোমরা যদি আবারও করতে চাও, আমার ঘরে আমার স্কুলের অনলাইন অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে চোখ রাখো। তোমরা সবাই বাসায় থাকবে, সরকারের দিক নির্দেশনা মেনে চলবে এবং পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো।